ঊনসত্তরের গণ অভ্যুত্থানে ৬১ জন মানুষ মারা গিয়েছিল মাত্র। এরশাদের ৯ বছরের স্বৈরাচারী সময়ে মাত্র ৩৭০ জন মানুষ মারা গিয়েছিল। মাত্র বলছে এই কারণে, এই সমস্ত কিছুকে ছাপিয়ে পুরো পৃথিবীর একটা বেসামরিক সরকারের সময় তার নিজের নাগরিক ১০০০ জন মানুষকে হত্যা করা, এইটা নিকট অতীতে আমরা পৃথিবীর ইতিহাসে খুঁজে পাই না। ৪০০০ জন মানুষ কিন্তু অন্ধ হয়ে যাচ্ছেন, কারো এক চোখ, কারো দু চোখ। ২০,০০০ মানুষ পঙ্গু হয়ে যাচ্ছেন, কেউ স্থায়ীভাবে, কেউ আংশিকভাবে। এই যে সীমাহীন নির্যাতন, বর্বরতা, সহিংসতার যে প্রেক্ষাপট, ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান, এটিকে আমাদের বারবার স্মরণ করতে হবে। না হলে এই কাঠামো এবং ব্যবস্থা, যেটা আমার পাশে আমার ভাই বলেছে, সেই ব্যবস্থা কিন্তু এখন রয়ে গেছে এবং সেইখানে যে কোনো সময় এরকম শেখ হাসিনার জায়গায় আর কাউকে বসিয়ে দিলে সেই ধরনের স্বৈরাচারী কাঠামো তৈরি হতে পারে। এই যে আপনারা বলেছেন, এই গণ অভ্যুত্থান, এই মানুষের আত্মত্যাগের ফল তো বাজারে পেতে হবে। বাজারে কি পাচ্ছি আমরা? তাহলে আওয়ামী লীগের সিন্ডিকেট তো ভেঙে গেছে, তাহলে এরা কোন সিন্ডিকেট? এই সুফল তো আমরা বাজারে পাচ্ছি না। এই প্রশ্ন, এরা কারা তাহলে? তাদের নামগুলো বলতে হবে, তাদের মুখোশ উন্মোচিত করতে হবে, তাহলে তো ফল তো পাচ্ছি না। তারপরে এই যে পরিবহন সেক্টরে যে আওয়ামী সিন্ডিকেট, তারা হয়তো চলে গেছে, ভেঙে গেছে, পালিয়ে গেছে, এখনো তাহলে যাত্রীদের কল্যাণে কাজ হচ্ছে না কেন? ভাড়া কেন কমছে না? নৈরাজ্য কেন কমছে না? এরা কোন সিন্ডিকেট? তাহলে এদেরকে এক্সপোজ করতে হবে, এদের মুখোশগুলো উন্মোচিত করতে হবে, না হলে কিন্তু হবে না। মোজাম্মেল ভাই বহুদিন থেকে কাজ করছেন, আমরা ডাকলে এখানে আসি। এই যে ভাড়া নির্ধারণের কথা বলা হয়েছে, এই ওবায়দুল কাদের কথা দেখেছেন যে উনি উনার নিজ দলের লোকদেরকে ডাকে মতামত বিনিময় করবার জন্য, তাদেরকে মতামত বিনিময়ের নামে ডাকার পরে নিজেই টেলিভিশনে কথা বলে বলছে শেষ, এবং তাদের লোকেরা বলছে উনি তো ভুয়া, আমাদের মতামতই শুনে নাই। যিনি তার নিজ দলের নেতা কর্মীদের মতামতই শুনেন না, তিনি কিভাবে তার ভিন্ন মত অন্য দল যাত্রীদের সঙ্গে কথা বলবেন? এই যে ডেমোক্রেটিক মূল্যবোধ, যে মানুষের সঙ্গে কথা বলতে হয়, মতামত দিতে হয়, এইটাই তো তারা ভুলে গিয়েছিলেন। এবং এই যে বললো যে দুর্ঘটনা, আমি এর সঙ্গে একমত না। এই যে সড়কে একটা হত্যার আয়োজন চলছে, এটাকে আমরা বলি স্ট্রাকচারাল কিলিং কিংবা কাঠামোগত হত্যা। দুর্ঘটনা কাকে বলে? দুর্ঘটনা বলা যায় সিঙ্গাপুরে যদি কোনো ঘটনা ঘটে। সিঙ্গাপুর বলেছে দুর্ঘটনার রেট হচ্ছে 1%, ওরা বলছে এটা শূন্যতে নামিয়ে আনবো। তার মানে কি? এটা মানব সৃষ্ট। যদি আমাদের ড্রাইভারদের লাইসেন্স ঠিক থাকে, যদি গাড়ির ফিটনেস ঠিক থাকে, সড়ক ঠিক থাকে, আমরা যদি সিগন্যাল মেনে চলি, যাত্রীরা যদি তাদের আচরণগুলো ঠিকমতো করে, তারপরেও দুই একটা ঘটনা ঘটতে পারে, এর নাম হচ্ছে দুর্ঘটনা। আপনার গাড়ির ফিটনেস ঠিক নাই, টাকা দিয়েই লাইসেন্স পাওয়া যায়, সড়কের কোনো ঠিক নাই, তো প্রতি মুহূর্তে তো হত্যার আয়োজন হচ্ছে। যে কারণে তারেক মাসুদ এবং মিশুক মনির আমার সরাসরি শিক্ষক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তারা যখন মারা যায়, সৈয়দ আবুল মকসুদ ভাই নেতৃত্বে, রাশেদ রায়ন ভাই আছেন, শরীফ ভাই সহ, আমরা কিন্তু ঈদের দিন, বছরে ঈদে এবার বাড়ি যাব না, ওই সময় ঘটনা ঘটেছে ঈদের আগে, আমরা শহীদ মিনারে কিন্তু অবস্থান করেছিলাম এবং সেখানে তখনকার যে মন্ত্রী সৈয়দ আবুল হোসেনের পদত্যাগের দাবিতে আমরা শহীদ মিনারে সারাদিন কর্মসূচি পালন করেছিলাম, যে এটিকে ঠিক করতে হবে, এইটা নিহত না, এটা হচ্ছে এক ধরনের হত্যার আয়োজন এখানে চলছে। কাজে এই যে আমাদের যারা মেয়র থাকেন তারা বাইরে যান, সড়ক মন্ত্রীরা বাইরে যান, আমার তো মনে হয় যে আমাদের যে বাসগুলো, এইটা দেখেছেন না, মিষ্টির দোকানের সামনে কতগুলো কুকুর থাকে, তার লোম উঠে যায়, এরকম লোম উঠা, ছাল তোলা, একটা ঘষা খাওয়া বাস পুরো পৃথিবীর কোথাও আমি দেখি না। অনেক দেশে আমি গেছি, এরকম বাজে ব্যবস্থা কোথাও দেখি না আসলে। সেটা বাংলাদেশেও চলছে সবখানে। যেটা জানি, কম্বোডিয়া থেকে শুরু করে, খুব ধনী দেশ না, আমাদের চেয়ে পার ক্যাপিটা ইনকাম অনেক কম। সেদিন আমি ঘুরে আসলাম, ওদের একটা কালার আছে বাসের, অরেঞ্জ কালার, ব্লু কালার, একদিকে মোহাম্মদপুর চলবে, একটা মিরপুরে চলবে, বাসের নাম্বার আছে 39, 46। আপনি যেটা বললেন, এটা তো সারাদিনের জন্য আমার মালিকের ভাড়া নেওয়ার কথা না। আমরা দেখেছি এক বাসের মালিকে সেম বাস তার সঙ্গে কম্পিট করছে, কারণ কি? ড্রাইভার চুক্তিতে নিয়ে আসছে, তাকে আর একদিন পরে তাহলে টাকা ফেরত দিবে, পরের দিন আবার চুক্তিতে আনে। একই কোম্পানির বাস আরেক কোম্পানির সঙ্গে প্রতিযোগিতা করি, তো ছাত্রদেরকে মেরে ফেলেছিল, আমরা দেখেছি। কাজে এই যে তাপস থেকে শুরু করে বড় বড় কথা বলতেন আমাদের মেয়ররা, সেতুমন্ত্রীরা, এগুলো যে একটা বাগাড়ম্বর, একটা রেটোরিক্স, এবং আমাদের জীবন নেই। কারণ কি? প্রত্যেকেই আমরা এর সম্ভাব্য ভিকটিম হতে পারি। যে কেউ, ও যে বলল আরিফ নামে যে ছেলে মারা গেছে, ওইরকম একটা সুন্দর স্মার্ট মেধাবী ছেলে আমি তো ভাবতেই পারি না সেও সড়ক দুর্ঘটনায় মারা গেছে। দেখলে বললাম যে এলে মারা যাওয়া তাকে হত্যাকাণ্ড, এই প্রশ্নগুলো আমাদেরকে করতে হবে। এই বড় বড় মেগা প্রকল্পের আমি আজকে দেখলাম পদ্মা সেতু উদ্বোধনীতেই 117 কোটি টাকা খরচ হয়েছে, একটা কোম্পানিকে দেওয়া হয়েছে, ইভেন্ট টাচ সামথিং এরকম নাম, এবং কোনো টেন্ডারও হয় নাই। তারাই সব টাকা নিয়ে গেছে, দিনের পর দিন তারাই করেছে।
কাজে সড়কে বাংলাদেশে সবচেয়ে বেশি টাকা বরাদ্দ থাকতো এবং সবচাইতে সীমাহীন লুণ্ঠন লুটতরাজ, মানে সুশাসনের বিন্দুমাত্র লেশ না রেখেই এই সড়কগুলোর ব্যবস্থাপনা কিন্তু হয়েছে। এই বিআরটি 3 বছরের প্রকল্প, এখনো আমি জানি না সেগুলো বোধহয় এখনো শুরু করতে পারেন নাই, 10 বছর পার হয়ে গেছে। যত দিন যায় তত কিন্তু খরচটা আমার পরে, আপনার উপরে পড়ে। তো আমি শেষ করি, সামনে যেহেতু জুম্মা নামাজ আছে, অনেক কথাই আমাদের আছে। যদি সিঙ্গাপুর পারে 1 থেকে 0% আনতে, তাহলে আমরাও চাইলে যদি ফিটনেস ঠিক করি, লাইসেন্স ঠিক করি, ড্রাইভারদের তাদের মর্যাদা করি চাকরির জন্য, সড়কগুলো যদি আমরা ঠিক করি, সিগন্যাল যদি সবাই মানলি, এই দুর্ঘটনা কমিয়ে আনা এটা নিয়তি না, এটা আল্লাহর মাল আল্লাহ নিয়ে যাওয়ার ব্যাপার না, এটা আমাদের মানব সৃষ্ট, এটা ব্যবস্থাপনার সংকট। এই ব্যবস্থাপনাকে ঠিক করে মানুষের হত্যার আয়োজনটা অনেকখানি সড়কে কমানো সম্ভব। কাজে আগামীতে আমরা মোজাম্মেল ভাই সহ যারা এখানে আছেন সবাইকে নিয়ে এই কথাগুলো বলতে হবে, যেটা বলেছেন আমার ভাই শোয়েব এখানে আছে, ওর এলাকার লোক, সে এখন সড়ক এবং সেতুর দায়িত্ব নিয়েছে। মানুষ কিন্তু বিরক্ত হচ্ছে তাদের উপরে। আজ পর্যন্ত এই 1.5-2 মাস হয়ে গেল, সড়ক নিয়ে তার মুখে আমরা তেমন কোনো বাণী শুনলাম না, আয়োজন শুনলাম না, এবং তার কোনো রিফ্লেকশন আমরা কিন্তু দেখতে পাই না। তার সঙ্গে আমরা দেখা করতে চাই, কথা বলতে চাই, এবং তাদেরকেও চোখে চোখে রাখতে হবে। এটা আমি বলি যে ক্ষমতার ঝুঁকি হচ্ছে স্বৈরাচারী হওয়া, কেবল শেখ হাসিনার না, যে কোনো ক্ষমতা। কাজে অন্তর্বর্তীকালীন সরকারকে আপনাকে চোখে চোখে রাখতে হবে, তাদের ভুল ত্রুটিগুলোকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে হবে যে এখানে আপনার সমস্যাগুলো হচ্ছে, তাহলেই কেবল সড়কে সুশাসন আনা সম্ভব। আমাকে শুনবার জন্য আপনাদেরকে ধন্যবাদ।